আসসালামু আলাইকুম এবং গুড ইভিনিং এভরিওয়ান। আমি জোবায়ের আহমেদ। আজকে কন্টেন্ট মার্কেটিং ফর বিগিনার্স কোর্সটার প্রথম ক্লাস অনুষ্ঠিত হতে যাচ্ছে, তো সবাইকে আমাদের ক্লাসে স্বাগতম। তো আমাদের এই ক্লাসে আজকে প্রথম যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে থাকবে হচ্ছে কন্টেন্ট কি, কন্টেন্ট রাইটার কারা, কন্টেন্ট রাইটাররা কি করে থাকেন এবং কন্টেন্ট মার্কেটাররা কি করে থাকেন। কারণ কন্টেন্ট মার্কেটিং নিয়ে কথা বলতে গেলে অবশ্যই সবার আগে আমাদের বুঝতে হবে যে কন্টেন্ট জিনিসটা আসলে কি। যেহেতু এটা বিগিনার্সদের জন্য কোর্স, তাই আর কি আমরা একদম আহ, শুরুর লেভেল থেকেই সবকিছু নিয়েই কথা বলবো। তো শুরুর দিকে আমরা যাচ্ছি হলো যে হোয়াট ইজ কন্টেন্ট, এটা নিয়ে আমরা কথা বলতে। তো কন্টেন্টের একটা অফিসিয়াল ডেফিনিশন আছে, এটাকে অবশ্যই আমরা আরো এক্সপ্লেন করবো। যেমন কন্টেন্ট ইজ হাই কোয়ালিটি ইউজফুল ইনফরমেশন দ্যাট কনভেজ আ স্টোরি প্রেজেন্টেড ইন এ কন্টেক্সচুয়ালি relevant manner with the goal of soliciting an emotion or engagement. তো কন্টেন্টের সাথে রিলেটেড প্রথম যে ওয়ার্ডটা এখানে আসছে সেটা হচ্ছে হাই কোয়ালিটি। দ্যাট মিনস হচ্ছে আমি যে ইনফরমেশনটা প্রেজেন্ট করব সেটাকে অবশ্যই কোয়ালিটিফুল হতে হবে, সেটা যথেষ্ট পরিমাণে হাই কোয়ালিটি হবে, অ্যান্ড দ্যাট হ্যাজ টু বি ইউজফুল। অর্থাৎ যে তথ্যটা আমি প্রেজেন্ট করব সেই তথ্যটা যেন রিডারের জন্য ইউজফুল হয়। ঠিক আছে, এমন কোনো তথ্য তথ্য আমি দিতে যাব না যেটা কিনা কনটেক্সটের সাথে মিলবে না, যেটা কিনা তার কাজে লাগছে না। সো ইউজফুল ইনফরমেশন দ্যাট কনভেজ এ স্টোরি প্রেজেন্টেড ইন এ কনটেক্সচুয়ালি রেলেভেন্ট ম্যানার। তার মানে আমি যে কনটেক্সটে কথা বলতে যাচ্ছি, যে কনটেক্সটে আমি ইনফরমেশনটা প্রেজেন্ট করছি, আমি শুধুমাত্র ওই কনটেক্সটের মধ্যেই থাকবো, এর বাইরে আমার বেশি কিছু নিয়ে কথা বলার প্রয়োজন নাই। এবং আমার এই ইনফরমেশনটা একটা স্টোরি আকারে যাচ্ছে, এবং যেহেতু আমরা এখানে রিটেন কন্টেন্ট নিয়েই আর কি আলোচনা করতে যাচ্ছি, সেহেতু আমরা এখানে কন্টেন্ট বলতে বা স্টোরি বলতে রিটেন কন্টেন্টই বোঝাচ্ছি। So, in a relevant manner with the goal of soliciting an emotion or engagement. এখানে ইমোশন or engagement বলতে বোঝাচ্ছে যে প্রবলেমটাকে আমি অ্যাড্রেস করতে যাচ্ছি। ফর এক্সাম্পল, আমরা যদি একটা কন্টেন্ট লিখতে চাই অন টপ 5 বেস্ট মোবাইল ফোনস অফ 2021, তো এক্ষেত্রে আমার প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমি জানি না যে অ্যাজ এ রিডার আমি জানি না যে বেস্ট 5 মোবাইল ফোন কোনগুলো, অথবা কিভাবে আমি একটা ভালো মোবাইল ফোন খুঁজতে পারি 2021 সালে এসে। তো এই সমস্যাটা আমার এই কন্টেন্টের দ্বারা সমাধান হবে। তো সেটা হচ্ছে এখানে সেই ইমোশন অর এঙ্গেজমেন্ট যেটা কিনা আমি সমাধান করব উইথ মাই কন্টেন্ট। সো দ্যাট ইজ ডেলিভার্ড উইথ লাইভ অর and the content can be expressed using a variety of formats using including text, images, video, audio and or presentation. তো অবশ্যই কন্টেন্ট আপনার সেটা ভিডিও হতে পারে, অডিও হতে পারে, রিটেন কন্টেন্ট হতে পারে। তো আমাদের ক্ষেত্রে আমরা সেটাকে রিটেন ফরম্যাটে রাখছি। When used for marketing purposes, content should incorporate the organization's branding, be void of any form of promotion, and use a call to action to be trackable. তো আমার যে কন্টেন্টটা আমি আমার অর্গানাইজেশনের জন্য অথবা অন্য কারো কারো অর্গানাইজেশনের জন্য আমি মার্কেট করব, যেটাকে আমি মার্কেটিং পারপাসের জন্য ব্যবহার করছি, সেটাকে অবশ্যই প্রমোশনাল অফারের জন্য বা প্রমোশন করার জন্য সেটাকে যোগ্য হতে হবে, এবং সেটা অবশ্যই একটা কল টু অ্যাকশন থাকবে। তো এখানে কল টু অ্যাকশনটা কি, সেটা সেটা আমরা আবার কন্টেন্ট নিয়ে যখন কথা বলবো আউটলাইনের ব্যাপারে, তখন আমরা কল টু অ্যাকশনে ফিরে আসবো। তো মোটামুটি এতটুকু বোঝা গিয়েছে যে কন্টেন্টটা হচ্ছে আসলে একটা ইউজফুল ইনফরমেশন যেটা কিনা হাই কোয়ালিটি হবে, যেটা একটা নির্দিষ্ট কনটেক্সট নিয়ে কথা বলবে, একটা নির্দিষ্ট রেলেভেন্স থাকবে কন্টেন্টের মধ্যে সেই কনটেক্সটের উপরে, এবং ইউজফুল ইনফরমেশন প্রেজেন্ট করবে থ্রু দ্য হোল কন্টেন্ট। তো এরপর আমরা যে টপিকে চলে যাচ্ছি সেটা হচ্ছে হোয়াট ইজ কন্টেন্ট মার্কেটিং। তো কন্টেন্টটা যেহেতু আমি এখন প্রিপেয়ার করলাম, করার পরে এখন আমাকে অবশ্যই কন্টেন্টটাকে মার্কেট করতে হবে। তো কন্টেন্ট মার্কেটিংটা বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে? কন্টেন্ট মার্কেটিং ইজ a strategic marketing approach focused on creating and distributing valuable, relevant and consistent content to attract and retain a clearly defined audience. তো কন্টেন্ট মার্কেটিংটা হচ্ছে ওভারঅল মার্কেটিং এর একটা একটা টেকনিক, একটা অ্যাপ্রোচ, যেটা দিয়ে কিনা আমি হচ্ছে ভ্যালুয়েবল এবং রিলেভেন্ট যে কন্টেন্ট আমি তৈরি করেছি সেটা দিয়ে একটা নির্দিষ্ট টার্গেট বেস অডিয়েন্সকে আমি অ্যাট্রাক্ট করার ট্রাই করছি। তো আমার যে কন্টেন্ট আমি তৈরি করলাম, ফর এক্সাম্পল যে আর্টিকেলটা নিয়ে কথা বলছিলাম যে টপ 5 স্মার্টফোনস অফ 2021, তো এই যে আর্টিকেলটা আমি আমি মার্কেট করলাম, এই আর্টিকেলটা দিয়ে আমি কাদেরকে ধরবো? অবশ্যই আমার টার্গেট অডিয়েন্স তারা যারা কিনা স্মার্টফোন নিয়ে আগ্রহী অথবা একটা স্মার্টফোন কিনতে যাচ্ছে, তো তারা হচ্ছে আমার এই টার্গেট অডিয়েন্স। সো অবভিয়াসলি আমার এই কন্টেন্টটা এমন ভাবে প্রেজেন্ট করতে হবে যাতে করে ওই টার্গেট বেস অডিয়েন্সটা যারা, তারা হচ্ছে আমার এই কন্টেন্টের জন্য অ্যাট্রাক্টেড হয়, and ultimately to drive profitable customer action. তো যে উদ্দেশ্যে আমি কন্টেন্টটাকে তৈরি করছি বা যে উদ্দেশ্যে আমি কন্টেন্টটাকে মার্কেটিং করছি, সেই মূল উদ্দেশ্যটা কি? আলটিমেটলি একটা কাস্টমার ধরা। তো এই যে যে আমি কাস্টমারটাকে আমি আমার আমার কন্টেন্টের দিকে ড্রাইভ করব, সেটার থ্রুতে এখানে একটা প্রফিটেবল অ্যাকশন তৈরি হবে। তো এ পর্যন্ত যদি কারো কোয়েশ্চেন থাকে তাহলে হচ্ছে আমরা কিছু কোয়েশ্চেন নেবো, আর যদি কোয়েশ্চেন না থেকে থাকে আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাব।
আশা করছি সবাই এই টপিকগুলো এই পর্যন্ত বুঝতে পেরেছেন। সো আমরা এখন যে কোয়েশ্চেনটা এক্সপ্লোর করব সেটা হচ্ছে হোয়াই ডু উই নিড কন্টেন্ট রাইটার্স। তো আলাদা করে কন্টেন্ট রাইটার কেন আমাদের প্রয়োজন, কোনো একটা বিষয়ে কোনো একটা জিনিস নিয়ে যদি আমরা কথা বলতে যাই সেটা আমরা নিজেই কেন কেন লিখে নেই না, বা যারা ওয়েবসাইট ওন করেন বা যারা বিজনেস ওন করেন তারা নিজেরাই কেন লিখে নেন না, কেন আলাদা করে কন্টেন্ট রাইটারের দরকার হয়। কন্টেন্ট রাইটারের প্রয়োজন কারণ হচ্ছে ইন টুডেজ ডিজিটাল ওয়ার্ল্ড এভরিথিং হ্যাজ বিন শিফটেড টু অনলাইন বেসড প্ল্যাটফর্মস। সবার আগে যে জন্য আমাদের আলাদা করে কন্টেন্ট রাইটার দরকার কারণ হচ্ছে যে যেহেতু সবকিছু এখন অনলাইন বেসড প্ল্যাটফর্মে, সেখানে কিন্তু আপনি আহ, আপনার লেখার মধ্য দিয়ে যে টেক্সট অথবা যে ইমেজ অথবা যে কন্টেন্টটা আপনি প্রেজেন্ট করছেন সেটার মধ্য দিয়ে আপনি আপনার যে বিষয়বস্তুটা প্রেজেন্ট করছেন সেটাকে তুলে ধরছেন। তো সেটার জন্য and to get more customers showcasing your products or services through attractive description is a must। তো আপনার এই প্রোডাক্টটা কিংবা আপনি যদি কোনো সার্ভিস দিয়ে থাকেন তো সেটাকে প্রেজেন্ট করতে হবে থ্রু থ্রু আ কোয়ালিটি ডেসক্রিপশন। তো আপনার ওই ডেসক্রিপশনটাই হচ্ছে একমাত্র কন্টেন্ট এখানে যেটা পড়ে আহ, আপনার টার্গেট বেস অডিয়েন্স আপনার সার্ভিসটা নিতে অথবা প্রোডাক্টটা কিনতে অ্যাট্রাক্টেড হবে। তো সেজন্য ওই ডেসক্রিপশনটাকে এমন ভাবে আপনার লিখতে হবে যাতে করে সেটা আপনার অডিয়েন্সকে ধরতে পারে। তো সেটার জন্য আমাদের প্রফেশনাল কন্টেন্ট রাইটার্স দরকার, সেটা যে কেউ কিন্তু এই কাজটা করতে পারবে না, বিকজ এটা করার জন্য আমাকে ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলা করতে হবে, আমাকে বুঝতে হবে কোথায় কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে, কোথায় কোন প্রোডাক্টস এর কোন ফিচারটা কোন প্রোজ এন্ড কনসটা আমার সামনে তুলে ধরলে আমার আমার টার্গেট অডিয়েন্সটা এখানে অ্যাট্রাক্টেড হবে। তো এই জিনিসগুলো একমাত্র প্রফেশনাল কন্টেন্ট রাইটারই ধরতে পারেন। এর বাইরেও যেহেতু এখন সবকিছুই এসইও বেসড অনলাইনে, তো সেক্ষেত্রে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নিয়ে প্রফেশনাল কন্টেন্ট রাইটাররাই কাজ করে থাকেন। কোন কিওয়ার্ডটা কোথায় বসাতে হবে এবং কোন কিওয়ার্ডটাকে আমি কিভাবে দিলে সেটা কার্যকর হবে সেটা একমাত্র প্রফেশনাল কন্টেন্ট রাইটারই বলতে পারেন। So this is where content writers come in, as they know the field. They can prepare a genre-specific content tailored for a specific group of audiences. তো যে জনরাতে আমরা কাজ করছি, যে স্পেসিফিক একটা টপিকে বা কনটেক্সট আমরা কাজ করছি, সেটার জন্য যে টেইলর্ড একটা কন্টেন্ট দরকার সেটা কিন্তু একমাত্র প্রফেশনাল কন্টেন্ট রাইটারই তৈরি করতে পারেন, টার্গেটেড থ্রু আ স্পেসিফিক গ্রুপ অফ অডিয়েন্সেস। তো এই কারণে হচ্ছে আমাদের প্রফেশনাল কন্টেন্ট রাইটারদের প্রয়োজন। এবং এখন পর্যন্ত যতই এআই যতই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়ে থাকুক না কেন, ম্যানুয়াল কন্টেন্ট রাইটিংটাকে এখন পর্যন্ত কিন্তু রিপ্লেস করা যায়নি। দ্যাট মিনস হচ্ছে এখন আমাদের অন্তত আরো 50-60 বছর পর পর্যন্ত আমাদের হচ্ছে যে কন্টেন্ট রাইটাররাই দরকার, হিউম্যান টাচই দরকার আমাদের কন্টেন্টটা লিখতে। তো যে কারণে কন্টেন্ট রাইটিং কুড বি পটেনশিয়াল গুড ক্যারিয়ার প্ল্যাটফর্ম। এখন তাহলে আমরা কন্টেন্ট রাইটিং নিয়ে কথা বললাম এবং কন্টেন্ট মার্কেটিং কি সেটা নিয়েও আমরা কথা বললাম। সো হোয়াট ডু কন্টেন্ট মার্কেটার্স ডু, মানে কন্টেন্ট মার্কেটাররা তাহলে কি করে থাকেন সেটা নিয়ে আমরা এখন এখন ছোট্ট একটা আলোচনায় যাব। কন্টেন্ট মার্কেটার ইজ রেসপন্সিবল ফর দ্য প্ল্যানিং, ক্রিয়েটিং and sharing of valuable content to attract and convert prospects into customers and customers into repeat buyers. সো কন্টেন্ট মার্কেটার হচ্ছে মূল প্ল্যানিংটা নিয়ে কাজ করেন। তিনি হচ্ছে কন্টেন্টটা কিভাবে ক্রিয়েট করতে হবে এবং সেটাকে কিভাবে শেয়ার করতে হবে সেটা নিয়ে কাজ করতে পারেন। এখানে কন্টেন্ট রাইটার এবং কন্টেন্ট মার্কেটার তারা কিন্তু দুজন ব্যক্তিও হতে পারেন, আবার একজন ব্যক্তিও হতে পারেন। যদি একজন কন্টেন্ট রাইটার তিনি কন্টেন্ট মার্কেটিং সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন, অবশ্যই তিনি কন্টেন্ট মার্কেটার হিসেবে কাজ করতে পারেন। কিন্তু তার যদি যথেষ্ট পরিমাণ ধারণা না থাকে সেক্ষেত্রে আমরা অন্য একজনকে কন্টেন্ট মার্কেটার হিসেবে এখানে অ্যাপয়েন্ট করতে পারি। তো কন্টেন্ট মার্কেটার যেটা যেটা করতে পারেন তিনি হচ্ছে হচ্ছে পুরো টার্গেট বেস অডিয়েন্সের যে প্ল্যাটফর্মটা থ্রু অডিয়েন্সের যে গ্রুপ অফ পিপল যারা তাদেরকে স্টাডি করে তিনি হচ্ছে ঠিক করতে পারেন যে কন্টেন্টটাকে কিভাবে তুলে ধরতে হবে। ফর এক্সাম্পল আজকে থেকে 10 বছর বা 15 বছর আগে যেভাবে একটা মার্কেটিং করা হতো, যেভাবে কন্টেন্ট প্রেজেন্ট করা হতো কাস্টমারদের সামনে, এখন কিন্তু সেই স্ট্র্যাটেজিটা কিন্তু হয়তো বা একসেপ্টেবল না, কিংবা এটা হয়তো বা ইউজফুল না। তো কন্টেন্ট মার্কেটার এই মার্কেটটাকে স্টাডি করেন, ফিল্ডটাকে ভালোভাবে স্টাডি করেন, তারপরে তিনি ডিসাইড করেন যে কন্টেন্টটাকে আমার কিভাবে প্রেজেন্ট করতে হবে, কিভাবে তুলে ধরতে হবে, কোন ছবিটা কোথায় গেলে কাস্টমারের এটা এটা চোখে ভাসবে। এবং এটার ওভারঅল উদ্দেশ্যটা কি? ওর উদ্দেশ্যটা হচ্ছে কনভার্ট প্রসপেক্টস ইনটু কাস্টমার্স। তার মানে প্রসপেক্টটা হচ্ছে যারা আমার কন্টেন্টের সাথে ইনিশিয়ালি কানেক্টেড, যে রিডাররা আছেন তারা হচ্ছে আমার প্রসপেক্টস। তো এই কন্টেন্টটা পড়ে আমার যারা প্রসপেক্টস আছেন তারা কাস্টমারে পরিণত হবেন। অর্থাৎ আমি যদি কোনো একটা প্রোডাক্টের রিভিউ প্রেজেন্ট করি আমার কন্টেন্টের মাধ্যমে, তাহলে আমার ওই রিডাররা ওই রিভিউটা পড়ে ইন্টারেস্টেড হবে এবং তারা ওই প্রোডাক্টটা কিনতে আগ্রহী হবে। দ্যাট মিনস সে আমার কাস্টমার হয়ে যাচ্ছে। and customers into repeat buyers। তো একজন কাস্টমার যখন আমার কাছ থেকে কোনো কিছু কিনেছেন, তিনি একবার কিনেই তারপর যদি যদি চলে যান এবং আমার কাছে ফিরে না আসেন, তাহলে কিন্তু আমার মার্কেটিংটা এখানে সাকসেসফুল হচ্ছে না। তো ওই কাস্টমাররা আমার এখানে রিপিট বায়ার্স হবে, তার মানে বারবার তিনি আমার কাছ থেকে কিনতে থাকবেন।
তো আমার কাছ থেকে তিনি কেন কিনতে থাকবেন? কারণ আমার কাছ থেকে তিনি সেই ওভারঅল সার্ভিসটা পেয়ে থাকবেন এবং কন্টেন্ট মার্কেটার সেটা এনশিওর করবেন যে তিনি যে সার্ভিসটা পাচ্ছেন সেটা প্রপার হচ্ছে এবং আমার কন্টেন্টের মাধ্যমে সেটা ওই সার্ভিসটা এখানে প্রেজেন্টেবল হচ্ছে। So they select the distribution channel to reach the customer and execute a promotion strategy. তাহলে ওভারঅল ডিস্ট্রিবিউশনটা কিভাবে হবে কন্টেন্টটার কাস্টমারদের কাছে সেটা কিন্তু কন্টেন্ট মার্কেটারই ঠিক করে থাকেন এবং পুরো প্রমোশনাল স্ট্র্যাটেজিটা কি হবে সেটাকেও একজন কন্টেন্ট মার্কেটারই কিন্তু এক্সিকিউট করে থাকেন। সো এই হচ্ছে মোটামুটি আজকের আমাদের টপিকের ডিসকাশন। আমরা আজকে আলোচনা করলাম হোয়াট ইজ কন্টেন্ট অ্যান্ড কন্টেন্ট এবং হচ্ছে কন্টেন্ট মার্কেটিংটা কি এবং একজন কন্টেন্ট রাইটার কি করে থাকেন, কেন কন্টেন্ট রাইটার এখন পর্যন্ত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং নেক্সট 50-60 বছর পর্যন্ত কেন কন্টেন্ট রাইটাররা গুরুত্বপূর্ণ হয়ে থাকতে পারেন। এবং এর পাশাপাশি আমরা শেষে আলোচনা করলাম হোয়াট ডু কন্টেন্ট মার্কেটার্স ডু। তো এই পর্যন্ত যদি কারো কোনো কোয়েশ্চেন থেকে থাকে তাহলে আমরা প্রশ্নের দিকে চলে যাব, আর যদি প্রশ্ন না থেকে থাকে তাহলে আমরা হোমওয়ার্কের দিকে চলে যাব। 45 বেজে গিয়েছে, আমরা আমাদের টপিকে আবার ফেরত আসি। খালিদ ভাই বলছেন কন্টেন্ট মার্কেটিং হচ্ছে অডিয়েন্সকে যে সার্ভিসটা দিতে চাওয়া হচ্ছে সেটি স্পষ্টভাবে তুলে ধরা, আর একজন কন্টেন্ট মার্কেটার সেই কাজটি এসইও এর রুলস মেনটেন করে থাকেন। শফিউল বাশার ভাই বলছেন কন্টেন্ট মার্কেটিং হলো এক ধরনের সার্ভিস যা একজন কন্টেন্ট মার্কেটার করে থাকে। হ্যাঁ, সার্ভিস সেটা তো ভাই আমরা জানি, কিন্তু সেই সার্ভিসটা কি সেটাই আমরা আর কি এখানে জানতে চাচ্ছিলাম। শামিউল আলম ভাই বলছেন কন্টেন্ট মার্কেটিং হলো এক ধরনের সার্ভিস যেভাবে একজন মার্কেটার তার প্রফেশনাল আইডিয়া দিয়ে কন্টেন্ট সার্ভিস প্রদান করে থাকেন। কন্টেন্ট মার্কেটার বিভিন্ন অনলাইন সোর্স থেকে তথ্য কালেক্ট করে প্রয়োজনীয় সহজবোধ্য কন্টেন্ট সার্ভিস দিয়ে থাকে, যা একটি ওয়েবসাইটের জন্য বেস্ট। বর্তমান কন্টেন্ট আচ্ছা উনি এখন লিখছেন, ঠিক আছে। শামিউল আলম ভাই একদম কারেক্ট ট্র্যাকে আছেন। আর আলামিন হোসেন ভাই বলছেন কন্টেন্ট মার্কেটিং হচ্ছে একটি কন্টেন্ট মানুষের দ্বারে দ্বারে পৌঁছানো। একজন কন্টেন্ট রাইটার তা মানুষের কাছে পৌঁছে দিয়ে থাকেন। দ্বারে দ্বারে পৌঁছানো এক অর্থে ঠিক আছে, জাস্ট আপনি এটা হচ্ছে অনলাইনের থ্রুতে করে থাকবেন, আপনি হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে না গিয়ে টিপিক্যাল মার্কেটিং এর থেকে এটা এই জায়গাটাতে হচ্ছে আমরা এখানে আলাদা কিছু দেখে থাকি। আচ্ছা, ইয়াসিন ভাই বলছেন কোন বিষয়বস্তু সম্পর্কে সঠিক এবং মূল্যবান তথ্য বা কন্টেন্ট তৈরির মাধ্যমে টার্গেট অডিয়েন্সকে সেই বিষয়টি সম্পর্কে জানানো বা সেই বিষয়টির প্রতি আগ্রহ তৈরি করার পদ্ধতিকে কন্টেন্ট মার্কেটিং বলে। মোটামুটি ঠিক আছে। নাজমুল হাসান রিফাত ভাই বলছেন কোন টপিক বা কিওয়ার্ডের ব্লগ লিখে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে যে মার্কেটিং করা সেটাকে কন্টেন্ট মার্কেটিং বলে। কন্টেন্ট মার্কেটাররা কন্টেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করে যেন অডিয়েন্সদের কাছে বোধগম্য হয় সেটা করে থাকেন সম্ভবত। ঠিক আছে। কন্টেন্ট মার্কেটিং ইজ এ মার্কেটিং টেকনিক which create consistent content for clearly defined audience। ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, আর যারা যারা লিখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া যারা এখনো কিছু লিখতে পারেননি তারা কি দয়া করে একটু মাইকে এসে আমার সাথে একটু শেয়ার করবেন আপনাদের জাস্ট যা মনে হয় সেটার উপরে। এখানে ঠিক ভুল বলে কোনো কিছু নাই। আর আসলে ভুল ঠিক পুরো ব্যাপারটা যদি আপনি শুধুমাত্র টপিকের আশেপাশে থাকেন তাহলেই সেখানে হবে, বিকজ এক একজনের পার্সপেক্টিভটা এক এক রকম। তাই শুরুতেই কোনো আইডিয়াকে ভুল বলে দেওয়াটা আসলে মানে নিজের এন্ড থেকেই সেটা ভুল। তো কেউ কি একটু মাইকে এসে শেয়ার করবেন আমাদের সাথে? যাদের কথা আমি এখন পর্যন্ত শুনিনি তারা দয়া করে যদি এসে একটু শেয়ার করতেন আমাদের সাথে। নাজমুল হাসান ভাই আপনি কি আছেন আমাদের সাথে? আচ্ছা, নাজমুল ভাই মনে লিখেছেন, সমস্যা নেই। আতিকুল ইসলাম ভাই আপনি কি আছেন? আসসালামু আলাইকুম। জি ভাই, একটু যদি বলতেন। মানে আমি এখন জয়েন করলাম, তো কি বিষয়ে বলতে বলছেন বুঝলাম না। হ্যাঁ ভাই, আমরা এখন এই মুহূর্তে আমরা আলোচনা করছি হলো কন্টেন্ট মার্কেটিং নিয়ে, যে কন্টেন্ট মার্কেটিং বলতে কি বোঝায় এবং কন্টেন্ট মার্কেটার কি করে থাকেন। আপনি যেহেতু মাত্র জয়েন করেছেন হয়তো বা আপনি রিসার্চটা করার সময় পাননি, তারপর আপনার বেসিক আইডিয়া থেকে কি কিছু বলতে পারেন কন্টেন্ট মার্কেটিং সম্বন্ধে? কন্টেন্ট মার্কেটিং হচ্ছে মানে যার প্রোডাক্ট, যিনি প্রোডাক্টের মালিক সে তার প্রোডাক্ট সম্পর্কে বিস্তারিত বলবেন, এটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আচ্ছা, বিস্তারিত। হ্যাঁ ঠিক আছে, আপনার কথা একদিক থেকে ঠিক আছে যে আমি যদি কন্টেন্টটা মার্কেট করতে যাই, মার্কেটিং এর জন্য যাই, সেটা তো অবশ্যই আমার সেই প্রোডাক্টটা সম্পর্কে আমার বলতে হবে। তো সেটা মূলত কন্টেন্ট রাইটিং এর মধ্যেই চলে আসে, যে আমি তো যখন লিখতে যাচ্ছি সেটা তো আমি ওইটাই লিখবো। তো মার্কেটিং এর ক্ষেত্রে আমরা তাহলে এক্সট্রা কি করে থাকি আর কি কেউ কিছু বলতে পারেন? মার্কেটিং এর ক্ষেত্রে আমরা সোশ্যাল মিডিয়ায় অথবা নিজেদের ওয়েবসাইট, বিভিন্ন ব্লগ, এগুলোর মাধ্যমে আমরা এই কন্টেন্ট গুলো পাবলিশ করে আমরা এই টার্গেট অডিয়েন্স এর কাছে পৌঁছে দেব। এক্স্যাক্ট, হ্যাঁ হ্যাঁ,
জুবাইর ভাই কারেক্ট রাখে আছে। আর কি কেউ কিছু শেয়ার করবেন? আপনি কোন বিষয়ে কোশ্চেন করছেন একটু প্লিজ আবার বলবেন? হ্যাঁ, কোশ্চেনটা করেছিলাম আমি যে কন্টেন্ট মার্কেটিং বলতে আমরা কি বুঝি এবং একজন কন্টেন্ট মার্কেটারের কাজটা কি হয়ে থাকে। কন্টেন্ট তো বলতে আমরা যে কোনো একটা আর্টিকেলকে বুঝি। হ্যাঁ, সেখানে আমি আমার একটা প্রোডাক্ট সম্পর্কে আমি একটা আর্টিকেল লিখতে চাচ্ছি এবং এই আর্টিকেল বা কন্টেন্ট যেটাই বলেন এটাকে আমি একটা মিডিয়ার বা একটা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন যে মিডিয়াগুলো আছে সেখানে বা একটা ওয়েবসাইটে আমি এটাকে আমার প্রোডাক্ট বেস করে আমি এখানে কন্টেন্টটা পাবলিশ করতে পারি এবং এই কন্টেন্ট গুলো হতে পারে ইমেজটা কিন্তু একটা কন্টেন্ট রাইটিং এর মধ্যে পড়ে, ভিডিও হতে পারে, অডিও হতে পারে। হ্যাঁ হ্যাঁ, মানে এই যে বিষয়গুলো সেগুলো আমি কি কোনো একটা ইনফরমেশন বা কোনো একটা প্রোডাক্টের বিষয় বলেন বা কোনো একটা কি বলে এগুলোর উপরে যদি আমি কোনো একটা লেখা বিভিন্ন মিডিয়াতে বা বিভিন্ন মাধ্যমে যদি লিখে এটাকে আমি প্রকাশ করতে পারি বা পাবলিশ করতে পারি সেই প্রক্রিয়াটাকে আমরা কন্টেন্ট রাইটিং হিসেবে বলতে পারি। জি জি, আপনি কন্টেন্ট রাইটিং এর ডেফিনিশনটা বলছিলেন, তো ঠিক আছে, এটা কন্টেন্ট মার্কেটিং এর সাথে যথেষ্ট পরিমাণে জিনিসটা যুক্ত হয়ে থাকে। জি ভাই, আপনি কারেক্ট ট্র্যাকে আছেন। তো যাই হোক, এখন আমরা যদি কন্টেন্ট মার্কেটিং এর অফিসিয়াল একটা ডেফিনিশনে চলে আসি, তো কন্টেন্ট মার্কেটিং মূলত হচ্ছে একটা স্পেসিফিক টেকনিক যেটা কিনা আপনার ডিজিটাল মার্কেটিং এরই এটা একটা পার্ট, কিন্তু টিপিক্যাল মার্কেটিং এর সাথে এটা কিভাবে আলাদা? টিপিক্যাল মার্কেটিং এর সাথে এটা এভাবেই আলাদা যে আমি যখন সাধারণত টিপিক্যালি মার্কেটিং করতে যাই, আমি আমার যে কন্টেন্টটা সেটার থ্রুতে আমি একটা প্রোডাক্ট কে কাস্টমারের সামনে তুলে ধরছি। আমরা যে টিভিতে যে অ্যাডভার্টাইজটা আমরা দেখে থাকি, হ্যাঁ, এই অ্যাডভার্টাইজটা কিসের আসলে? মনে করেন আপনি স্যামসাং এর একটা অ্যাডভার্টাইজ দেখছেন টিভিতে, এই অ্যাডটা দেখে একটা মূলত পারপাসটা কি? পারপাসটা হচ্ছে, মনে করেন স্যামসাং ফোনের একটা অ্যাডভার্টাইজ দেখানো হচ্ছে, পারপাসটা হচ্ছে এটা এই অ্যাডটার মাধ্যমে আপনাকে ওই ফোনটার প্রতি অ্যাট্রাক্টেড করা। তো আপনাকে কিন্তু ওই অ্যাডটার প্রতি অ্যাট্রাক্টেড করা না, ওই ফোনটার প্রতি অ্যাট্রাক্টেড করা। ঠিক আছে, অ্যাডটার প্রতি অ্যাট্রাক্ট করারও কিন্তু এখানে একটা পারপাস আছে, সেটা তো আমি পরে আসছি। তো আমরা ওই যেহেতু ওই অ্যাডভার্টাইজ নিয়ে কথা বলছি, ওখানে আমি থাকি। তো টিভিতে আমি যখন একটা অ্যাডভার্টাইজ দেখি, ওই অ্যাডভার্টাইজটা যখন আমাকে দেখায় যে এই ফোনটা অনেক ভালো, বা যে কোনো একটা স্টোরি দিয়ে, বা যেহেতু আমি স্যামসাং এর কথা বলছি, ওদের বাজেট অনেক বেশি থাকে, বা ওরা হয়তো বা সুন্দর করে একটা অ্যাড আমার সামনে তুলে ধরে, তো ওটা আলটিমেট পারপাসটা কি থাকে? যে জিনিসটা ওরা দেখাচ্ছে সেটার প্রতি যাতে আমি অ্যাট্রাক্টেড হই। ঠিক আছে, তো এটার পারপাসটা হচ্ছে আমার ওই ফোনটার প্রতি আমাকে অ্যাট্রাক্টেড করা। এখন আমি যদি নিজে ওই অ্যাডভার্টাইজের ওখানে কন্টেন্ট মার্কেটার হিসেবে কাজ করি, যে আমি হয়তোবা স্যামসাং অ্যাডটা যে ফার্মকে দিয়ে তৈরি করিয়েছে, আমি সেই ফার্মে কাজ করি একজন কন্টেন্ট মার্কেটার হিসেবে, আমার এখানে তাহলে কাজটা কি? এখানে আমার কাজটা কিন্তু হচ্ছে ওই যে অ্যাডভার্টাইজটা আমি দেখাচ্ছি সেটাকে কিভাবে কাস্টমারের কাছে অ্যাট্রাক্ট করে তুলে ধরা যায়। এবং আমরা মানে এই মুহূর্তে আমরা এখানে এই কলে যারাই আছি, আমরা কিন্তু ওই এন্ডেই কাজ করে থাকবো। ঠিক আছে, আমরা কাজ করব কন্টেন্টের এন্ডে। তো আমাদের কাজটা হচ্ছে প্রোডাক্টের থেকে আমার কন্টেন্টটা কতটুকু আমি আমার কাস্টমারের সামনে তুলে ধরতে পারি। যদি আমার কন্টেন্ট কাস্টমার খায়, তাহলে প্রোডাক্টও কাস্টমার খাবে। আমি যদি অ্যামাজনের অ্যাফিলিয়েট মার্কেটিং এর জন্য কাজ করি, আমি যদি অ্যামাজনের একটা প্রোডাক্ট রিভিউ করে থাকি, আমি যদি সাধারণ ধরেন একটা প্রেসার কুকার নিয়ে আমি লিখছি, তো এই প্রেসার কুকার নিয়ে আমি যে আর্টিকেলটা লিখলাম, এই আর্টিকেলটার মার্কেটিং যদি সঠিকভাবে হয়ে থাকে, আমার আর্টিকেলটা যদি কাস্টমারের কাছে পৌঁছায় সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এর মাধ্যমে, এটা যদি এসইও অপটিমাইজ হয়ে থাকে, অবভিয়াসলি ওই যে প্রোডাক্টটা নিয়ে আমি কথা বলছি সেই প্রোডাক্টও কিন্তু কাস্টমারের কাছে পৌঁছে যাবে। এটাই হচ্ছে কন্টেন্ট মার্কেটিং এর এখানকার আমাদের টেকনিক। ঠিক আছে, তো কন্টেন্ট মার্কেটিং এর ডিটেইলসে আমরা হচ্ছে পরের ক্লাস থেকে যাব। কন্টেন্ট মার্কেটিং এর মূলত সিম্পল 10 স্টেপস আছে, যেটাকে 10 মেথডস অফ কন্টেন্ট মার্কেটিং বলা হয়ে থাকে। তো ওগুলো নিয়ে আমরা ডিটেইলসে পরের ক্লাসে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। এর বাইরে কন্টেন্ট মার্কেটার যেটা হয়ে থাকেন, কন্টেন্ট মার্কেটার কিন্তু আমরা ক্লাসের শুরুতে আগের ক্লাসে বলেছিলাম যে আমরা স্টোরি টেলিং নিয়ে কথা বলবো। তো একজন কন্টেন্ট মার্কেটার কিন্তু রাইটারের পাশাপাশি তাকে কিন্তু স্টোরি রাইটিং বা স্টোরি টেলিং এ যথেষ্ট পরিমাণে পারদর্শী হতে হবে। আপনি যে কথাটা বলতে যাচ্ছেন সেটা যদি আপনি একটা গল্পের আকারে না বলতে পারেন, তাহলে কিন্তু রিডার যে কোনো সময় আপনার আর্টিকেলটা পড়া বাদ দিয়ে চলে যাবে। আপনার রিডার যদি আপনার আর্টিকেলটা অন্তত 3 ভাগের 2 ভাগ না পড়েন, তাহলে একজন রাইটার হিসেবে আপনি ব্যর্থ। এখন আপনি যখন একটা যে কোনো তথ্য রিডারের কাছে তুলে ধরছেন, আপনি হয়তো একটা ডেটা তুলে ধরছেন, হয়তো আপনার আর্টিকেলটা ইজ ফুল অফ টেকনিক্যাল ডিটেইলস, যে জাস্ট আপনি টেকনিক্যাল জিনিসপত্র নিয়ে কথা বলছেন, কিন্তু সেটাকে কিন্তু আপনি স্টোরির আকারে তুলে ধরতে পারেন। তো ওই যে স্টোরির আকারে আপনি তুলে ধরছেন, সেটার জন্য আপনার নিজেকে একজন স্টোরি টেলার বা স্টোরি রাইটার হিসেবে কাজ করাটা কিন্তু আপনার এখানে অনেক বেশি পরিমাণে জরুরি।
ঠিক আছে, তো কন্টেন্ট মার্কেটিং এর জন্য আমরা যে যে স্টেপস গুলো নিয়ে কথা বলবো সেগুলো আমরা নেক্সট ক্লাসে তাহলে এক্সপ্লোর করতে যাচ্ছি। তো আজকে পর্যন্ত এখন পর্যন্ত আমরা যা যা জানলাম সেটা হচ্ছে যে হোয়াট ইজ কন্টেন্ট, কন্টেন্টের পরে আমাদের কন্টেন্ট রাইটার কেন প্রয়োজন, এর পাশাপাশি এসইও বেসড কন্টেন্ট রাইটার কি এবং এসইও বেসড কন্টেন্ট রাইটারের কেন প্রয়োজন, এটার ডিমান্ডটা মানে কেন আসছে, এবং কন্টেন্ট মার্কেটিং এবং কন্টেন্ট মার্কেটাররা সাধারণত কি করে থাকেন কন্টেন্ট মার্কেটিং এর থ্রুতে। তো এতটুকু পর্যন্ত আজকে আমরা এই ক্লাসটা শেষ করব। আশা করছি পরের ক্লাসে আমরা আমি এসইও মার্কেটিং যে বিষয়টা বলছেন না কন্টেন্ট, সেটা যদি আরেকটু দুই এক লাইনে একটু বলতেন প্লিজ। হ্যাঁ, এসইও ব্যাপারটা নিয়ে আমি যখন যে এসইও বেস ডিমান্ড ফর এসইও বেস কন্টেন্ট রাইটার ওখানে আমি বলেছিলাম, তো সমস্যা নেই একবার এক্সপ্লেইন করছি। যেমন মনে করেন আমার স্ক্রিনে দেখেন যে আমি যখন বেস্ট বাইসাইকেলস অফ 2021 লিখে সার্চ দিলাম, তো এখানে আমার এই সার্চের উপরে বেস করে যে আর্টিকেল গুলো শো করছে এই প্রত্যেকটা কিন্তু আমার এই কিওয়ার্ড বেসের উপরে। হ্যাঁ, এখানে কিন্তু এমন কোনো আর্টিকেল নাই যেটা বাইসাইকেল সম্পর্কিত না। এখানে কিন্তু ওই সবগুলো আর্টিকেলই আসবে যে আর্টিকেল গুলো আমি যা সার্চ করলাম সেটা রিলেটেড। এখন কন্টেন্ট মার্কেটারের কাজ হচ্ছে এই টপিকটা বা এই কিওয়ার্ডটা ধরে এটার উপর বেস করে তার আর্টিকেলটাকে অপটিমাইজ করা। এখন আপনি কি প্রথমে আর্টিকেল লিখে তারপরে কিওয়ার্ড সেট করবেন? না, আপনি কিওয়ার্ড সেট করে তারপরে আর্টিকেলটা লিখবেন। আপনি যদি কিওয়ার্ডটা নিয়ে থাকেন বেস্ট রোড বাইকস, যেমন এখানে প্রথম সাইক্লিং উইকলি যে আর্টিকেলটা আছে, আপনি যদি বেস্ট রোড বাইক এর একটা কিওয়ার্ড নিয়ে থাকেন, তাহলে আপনার আর্টিকেলটাকে আপনি এই কিওয়ার্ডের উপরে বেস করে অপটিমাইজ করবেন। ইটস নট লাইক যে আপনি আর্টিকেল লিখে ফেলছেন এখন আপনি এখানে কিওয়ার্ড বসাবেন। বেশিরভাগ কন্টেন্ট রাইটাররা কিন্তু এই কাজটা করে থাকেন। তারা কিন্তু কিওয়ার্ডটাকে একটা টপিক হিসেবে ধরে হয়তো বা কিওয়ার্ড না বসিয়ে আর্টিকেলটা লিখে ফেলেন। তখন যেটা হয়, তারপরে কিওয়ার্ড গুলো বিভিন্ন জায়গায় বসাতে হয়, তখন এই পুরো জিনিসটা আনন্যাচারাল দেখায় এবং বোঝা যায় যে এটা স্টাফড কিওয়ার্ড। এই স্টাফ কিওয়ার্ড নিয়েও আমি এখানে কথা বলবো। তো স্টাফ কিওয়ার্ডটা বলতে বোঝায় আপনার যেখানে হয়তো বা কিওয়ার্ডটা ন্যাচারালি বসে না, কিন্তু আপনি জোর করে এখানে বসাচ্ছেন, ওটা তখন আনন্যাচারাল দেখায়। এবং মজার ব্যাপার হচ্ছে গুগলের যে আপডেটেড অ্যালগরিদম এখনকার, এটা কিন্তু স্টাফ কিওয়ার্ড ধরতে পারে, এবং যে জায়গাগুলোতে কিওয়ার্ডটা ন্যাচারালি যাবে না ওই আর্টিকেলটাকে গুগল ধরতে পারে এবং সেটাকে র্যাঙ্কিং এ আনে না। আপনি গুগলের প্রথম 1-2টা বা মোটামুটি 10টা পর্যন্ত রেজাল্টে কোনো এরকম আর্টিকেল পাবেন না যেখানে কোনো কিওয়ার্ড বসেছে যেগুলো স্টাফ, যেগুলো হয়তো বা ন্যাচারালি যায়নি। আপনি ওই ন্যাচারালি যায়নি এই কিওয়ার্ডের আর্টিকেলগুলো পাবেন হচ্ছে সেকেন্ড পেজে বা থার্ড পেজে, কিন্তু শুরুর দিকে কোনো আর্টিকেল আপনি পাবেন না। এর মানে হচ্ছে গুগলের অ্যালগরিদমটা সেটা ধরতে পারে। এমনকি আপনার এখনকার গুগলের যে অ্যালগরিদম সেটা আপনার টপিকের সাথে রিলেটেড কিনার ইনফোটা, আপনার আর্টিকেলে কতটুকু গ্রামাটিক্যাল মিস্টেকস আছে, আপনার ল্যাঙ্গুয়েজটা কতটুকু অথেন্টিক, আপনি যে ইনফোটা দিয়েছেন এটা কি পুরোটা কি আপনি জাস্ট স্পিন করে লিখে ফেলেছেন, আপনি জাস্ট পুরোটা রিরাইট করা নাকি আপনি নিজের ভাষায় কিছু লিখেছেন, সবকিছু কিন্তু এখানে ধরতে পারে। তো এই পুরো সব জিনিসটাকে মাথায় রেখে কন্টেন্টটাকে অপটিমাইজ করাই কিন্তু কন্টেন্ট মার্কেটারের একটা কাজ। তো আশা করি ভাই আপনার কোশ্চেন আনসারটা এখানে ছিল। এর বাইরে কারো কোনো কোশ্চেন আছে? থাকলে আমরা নেক্সট 5-10 মিনিটের মধ্যে কোশ্চেন গুলো আনসার করার চেষ্টা করব। একজন কন্টেন্ট রাইটার হিসেবে মানে কোন কোন বিষয়গুলোর উপরে বেশি গুরুত্ব দিয়ে আমি একটি অ্যাট্রাকটিভ আর্টিকেল বা অ্যাট্রাকটিভ একটা কন্টেন্ট আমি তৈরি করতে পারি, সেই ক্রাইটেরিয়া গুলো কি কি হতে পারে? থ্যাংক ইউ। একজন কন্টেন্ট রাইটার হিসেবে সবার আগে আপনার যে টার্গেটটা থাকবে সেটা হচ্ছে আপনার ইনফো কোত্থেকে এবং কিভাবে আপনি বের করতে পারেন সেটা বুঝতে পারা। এখনকার সময় আমি যে কোনো ইনফো কিন্তু গুগল থেকে বের করে ফেলতে পারি, কিন্তু কথাটা হচ্ছে গুগল থেকে বের করতেও কিন্তু আমাদের এক একজনের এক এক রকম সময় লাগে। আমি যদি এখন আপনাদেরকে একটা টপিক দেই, বলি যে এটা সম্পর্কে তথ্য খুঁজে বের করেন, হয়তো বা গুগল থেকেই বের করেন, এখানেও দেখা যাবে কেউ 2 মিনিট সময় নেবেন, কেউ 5 মিনিট সময় নেবেন, কেউ 10 মিনিট সময় নেবেন। আবার এই 2 মিনিট 5 মিনিট 10 মিনিট সময়ের মধ্যেও আমাকে 10 রকমের তথ্যই কিন্তু বের করে দিবেন। তো একই জায়গা থেকে আপনারা তথ্যগুলো নিচ্ছেন, কিন্তু আপনাদের তথ্যগুলো 10 রকম হচ্ছে এবং 10 রকমের সময় লাগছে কেন? কারণ হচ্ছে আপনাদের এক একজনের সার্চের স্কিল এক এক রকম। সবার আগে যেটা জানতে হবে যে আপনি যে গুগলে সার্চ করবেন আপনি কি লিখে সার্চ করবেন। আপনি যেটা লিখে সার্চ করবেন সেটার উপরে বেস করে কিন্তু আপনার কন্টেন্ট এখানে আসবে। যেমন আপনার যদি আপনি যতটা স্পেসিফিক হতে পারবেন আপনার সামনের সোর্সটা ততটা স্পেসিফিকলি আসবে। যেমন আপনি যদি লিখতে যাচ্ছেন মনে করেন মোবাইল ফোন নিয়ে, এখন আপনার যদি টপিকটা হয় যে মোবাইল ফোনস আন্ডার $500, সেক্ষেত্রে আপনার কিন্তু পুরো জিনিসটা লিখে এখানে লিখতে হবে। যেমন বাইসাইকেল নিয়ে এখানে সার্চ করছিলাম, তো আমি যদি খুঁজে থাকি যে বাইসাইকেলস আন্ডার $1000, তাহলে কিন্তু ওই রিলেটেড আর্টিকেল গুলো আসবে, দ্য বেস্ট চিপ রোড বাইকস।
7 best road bikes under $1,000. এখন আমি আর্টিকেল চাচ্ছি যে রোড বাইকস আন্ডার $1,000, কিন্তু আমি লিখে সার্চ করলাম বেস্ট বাইসাইকেলস, সেক্ষেত্রে কিন্তু আমার তথ্যটা কিন্তু এখানে স্পেসিফিক আসবে না। এই যে বেস্ট বাইসাইকেলস লিখে সার্চ দিলে কিন্তু আমাকে ইভেন বাইসাইকেল বেস্ট বাইসাইকেল নামের যে দোকান সেটাও কিন্তু দেখাচ্ছে। এখানে কিন্তু সময়টা নষ্ট হচ্ছে। তো সবার আগে আমার জানতে হবে যে আমি কিভাবে কত সহজে সোর্সটা বের করতে পারি, এটা হচ্ছে প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আমার আর্টিকেলের আউটলাইনটা তৈরি করতে জানা। আমি যেহেতু অনেকদিন ধরে এডিটর হিসেবে কাজ করি, তো যে এখানে মোটামুটি 40 থেকে 50 জন রাইটারকে আমি আর কি সরাসরি মনিটর করে থাকি। তো এখানে আমি বেশিরভাগ রাইটারের মধ্যে যে যে টেন্ডেন্সিটা দেখতে পাই সেটা হচ্ছে যে আউটলাইন তৈরি না করে আর্টিকেলটা লেখা। তো এটাতে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে আপনি যখন লেখাটা শুরু করলেন, আপনি যখন প্রথমে কোনো কিছু প্ল্যানিং করলেন না যে আপনি কি কি লিখবেন, আপনি লিখছেন একটা ইনফো আপনি জুড়ে দিচ্ছেন। তো যখন আপনি অর্ধেকটা আর্টিকেল লিখলেন, এরকম হতে পারে যে বাকি অর্ধেকটা আপনি যেটা লিখতে চাচ্ছেন সেই রিলেটেড ইনফো কম আছে, তো অর্ধেক আর্টিকেল লিখে বাকিটা হয়তো আপনার চেঞ্জ করা লাগছে। কিন্তু যখন আপনি শুরুতে আউটলাইনটা লিখে ফেলছেন, তখন কিন্তু ওই আউটলাইনের উপর বেস করে আপনি ইনফোটা খুঁজে বের করতে পারবেন। তো আউটলাইনটা তৈরি করে তারপর আর্টিকেল লেখাটা হচ্ছে একদম একদম বেস্ট ওয়ে। তো আপনার আউটলাইনটা আপনি যতটুকু লাগে সেভাবে ইমপ্রুভ করেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে জিনিস। থার্ড জিনিস হচ্ছে আপনার যে টার্গেট অডিয়েন্স সেটা মাথায় রেখে আর্টিকেলটা লেখা। যেমন আপনি যদি ল্যাপটপ নিয়ে একটা আর্টিকেল লিখেন, এখন আপনি যদি আপনার টার্গেট অডিয়েন্স যদি হয় যে বিগিনার্স বা যারা হয়তো বা ল্যাপটপ নিয়ে অত বেশি জানে না, সেক্ষেত্রে কিন্তু আপনি একদম ডিটেইলে টেকনিক্যাল জিনিসের পত্রে যেতে পারবেন না। আপনি যদি এনভিএমই এসএসডি নিয়ে কথা বলেন, ম্যাক্সিমাম মানুষ বুঝবেই না যে এনভিএমই এসএসডি জিনিসটা কি। এখানে আমাদের 30 জনের মধ্যে হয়তো বা অনেকেই এরকম আছেন যারা এই নামটা কখনো শোনেন নাই। ঠিক আছে, যদিও আমরা এখানে সবাই টেকনিক্যাল লাইনে কাজ করি, হয়তো আমরা সবাই জানি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাবে যে এরকম টার্মগুলো মানুষজন জানেই না। তো সেক্ষেত্রে আপনি যদি বিগিনার রিডারদের জন্য এইসব টার্ম ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু বোর্ড ফিল করবে। এটা হচ্ছে আরেক জিনিস যে আপনার টার্গেট অডিয়েন্সের উপর ডিপেন্ড করে আপনার টোনটা সেট করতে হবে। তারপরে ব্যাপার হচ্ছে যত কম সময় কি মানে একেবারে জিরো গ্রামাটিক্যাল এরর রাখতে হবে। বিশেষ করে মনে করেন যখন কোনো একটা আর্টিকেল পড়ি, যদি আমি কোনো একটা সিম্পল একটা স্পেলিং এররও পাই, যে বানান ভুল বা একটা গ্রামাটিক্যাল ভুল, আমার মেজাজ খারাপ হয়ে যায়, আমি আর্টিকেলটা বাদ দিয়ে দিই, এটা আমি পড়ি না। এবং এই টেন্ডেন্সিটা বেশিরভাগ মানুষের মধ্যে থাকে, বিশেষ করে আপনার রিডাররা যদি কোয়ালিটি রিডার্স হয়, তারা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি থেকে আসে। এবং এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা যারা আর কি ফ্রিল্যান্সিং করে থাকি, আপওয়ার্ক বা ফাইবার থেকে আমরা যারা টাস্ক নেই, আমরা কিন্তু মূলত ওই ইউএস বেসড, কানাডা বেসড বা অস্ট্রেলিয়া ওই বেসড রিডারদের জন্যই কিন্তু আমরা কাজ করে থাকি। সেক্ষেত্রে আপনি যত ভালো ইংলিশ বলেন না কেন, আপনি কিন্তু তাদের থেকে ভালো ইংলিশ বলেন না। তো অলরেডি আপনি তাদের থেকে এক ধাপ পিছিয়ে, কারণ আপনি ইংলিশ আপনার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। তো তার উপরে আপনার লেখায় যদি এটা প্রমাণ পায় যে আপনি ইংলিশটা ভালো মতো জানেনই না, সেক্ষেত্রে আপনার আর্টিকেল তো কেউ আর দ্বিতীয় লাইনে কেউ যাবে না যদি এখানে কোনো গ্রামাটিক্যাল মিস্টেক্স থাকে। এটার পরে আসছে হলো টাইটেলটা আপনি যত বেশি পরিমাণে রিডার এঙ্গেজ করতে পারবেন, আপনার আর্টিকেলটা র্যাঙ্কিং এও তো বেশি আসবেই, প্লাস রিডাররাও সেটাতে ক্লিক করতে বাধ্য। তো একটা টাইটেলকে কিভাবে এসইও অপটিমাইজ করতে হয় সেটা নিয়ে আমরা আরো আলোচনা করব। তো এরপরে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে আপনার মেটা ডেসক্রিপশন বা স্নিপেটটা সম্পর্কে জানা। যেমন এখানে এই যে দুটো লাইন আমার সামনে যে দেখা যাচ্ছে, আমি এটা হাইলাইট করে দিই, এই যে লাইনটা, এটাকে বলে স্নিপেট। তো এটা যে এখানে শো করছে, ভাই আপনার এই স্ক্রিনটা একটু বড় করা যায়, মানে লেখাগুলো ছোট দেখাচ্ছে, চোখে কাজ করছে না। আচ্ছা জি থ্যাংক ইউ বলার জন্য ধন্যবাদ। জুবাল ভাই, নাইট মোডটা একটু ডেভেলপ করে দিলে হয়তো আর ভালো দেখতে পারতো। নাইট মোড করা তো আপনি এটাকে লাইট করে দিলে বেটার হয় ডার্ক মোডে। আচ্ছা সমস্যা নেই। এখানে আসলে মানে ওরকম দেখানোর এত কিছু নাই, জাস্ট এই লাইনটা একটু দেখেন তাহলেই হবে। যেমন এই যে কোনো আর্টিকেল আপনি যখন গুগলে যখন কোনো কিছু সার্চ করেন, হ্যাঁ, তখন ওই আর্টিকেলের টাইটেলের নিচে এক লাইন বা 2 লাইনের একটা ছোট্ট ডেসক্রিপশন দেখা যায়। আমি জাস্ট এটার কথাই বলছিলাম আর কি। এই যে ডেসক্রিপশনটা দেখা যায়, এই ডেসক্রিপশনটা কিন্তু এখানে আপনার ইনফোর উপর বেস করে আসে। আপনার পুরো আর্টিকেলের সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা কিন্তু এখানে আসে। তো এই যে পার্টটা, এটার উপর বেস করে কিন্তু রিডাররা ডিসাইড করেন যে আপনার আর্টিকেলে উনি ঢুকবেন কি ঢুকবেন না। ঠিক আছে, তো এই পার্টটা সাধারণত আপনার ইয়েরা করে থাকেন, যারা কি ওয়েবসাইটে কাজ করেন তারা এটা নিয়ে করে থাকেন। তো কিন্তু এখানে আপনি যেমন এই যে মেটা ডেসক্রিপশনটা যখন আপনি দিবেন, তখন এই জিনিসটা আপনার মাথায় রেখে করতে হবে আর কি। ঠিক আছে, তো আমি যে ধরনের কথা বললাম সেটা হচ্ছে মানে রাইটারের জায়গা থেকে যে আপনার সোর্সটা জানতে হবে, আপনি কোত্থেকে বের করবেন, কিভাবে কত দ্রুত বের করবেন, সেটা আপনার টাইটেলটা অপটিমাইজ করতে হবে। এসইও অপটিমাইজেশন তো এখানে আছেই। এর পাশাপাশি হচ্ছে আপনার আর্টিকেলটা আপনার
রিডার বেসটা মাথায় রেখে আপনার কাজ করতে হবে। ও এর এর সাথে আরেকটা জিনিস হচ্ছে ইন্ট্রোডাকশন ভাইয়া এবং একটু conclusion। আউটলাইন ব্যাপারটা একটু বলেন ভাইয়া। হ্যাঁ, আউটলাইনের ব্যাপারে যেটা বলছিলাম, মানে আপনি যে টপিকটা নিয়ে কাজ করছেন, যে টপিকটা নিয়ে আপনি লিখছেন, সেটার উপরে সেটাকে আপনি সাজাবেন আর কি, যে আপনি কি কি লিখবেন, কি কি আপনি লিখতে চাচ্ছেন, সেটাকে আর কি সাজিয়ে লিখ, আর কিছুই না। যেমন মনে করেন, আচ্ছা একটা আর্টিকেল খুলেই দেখে, যেটাতে ক্লিক করছে এটাই দেরি হয়ে লোড হচ্ছে কপাল। যাই হোক, তো আপনি যে আর্টিকেলটা লিখতে যাচ্ছেন, হ্যাঁ এই যে চলে আসছে। তো এই যে মনে করেন শুরুতে যে টাইটেলটা আছে, বাইসাইকেল টাইপস, হাউ টু পিক দ্য বেস্ট বাইক ফর ইউ, এটা কিন্তু ফুললি এসইও অপটিমাইজ না। কেন আমি বলবো ফুললি এসইও অপটিমাইজ না? এইটা কিন্তু লিখে কিন্তু আমি কখনো সার্চ দিই না। হাউ টু কিপ বেস্ট বাইকস ফর ইউ এটা লিখে কিন্তু কি আপনি কখনো সার্চ দিবেন না। আপনি কিন্তু দিতে পারেন হাউ টু পিক দ্য বেস্ট বাইক ফর মি, ঠিক আছে? তো যাই হোক, তারপরে বাইসাইকেল টাইপস যে প্রথম পার্টটা আসছে, এটাও কিন্তু কিন্তু এসইও অপটিমাইজেশনের একটা ইম্পর্টেন্ট পার্ট। এই যে কোলনের যে ফার্স্ট পার্টটা, এটা কিন্তু ফুললি এসইও অপটিমাইজড বাইসাইকেল টাইপস, ঠিক আছে? আমি নিজেই এই বাইসাইকেল টাইপস নিয়ে বেশ বেশ অনেকগুলো আর্টিকেল লিখেছি। তো যাই হোক, তো এখানে যে সো মেনি চয়েসেস, রোড বাইকস, সাইক্লোক্রস বাইকস, এখানে যে হেডিং গুলো আছে, এই হেডিং গুলোর কথা আমি বলছি, এটাই হচ্ছে আপনার আউটলাইনে থাকবে। আপনার হেডিং, সাব হেডিং, ইন্ট্রো, কনক্লুশনে কি কি থাকবে, সেই জিনিসগুলো হচ্ছে আপনি আপনার আউটলাইনে তৈরি করবেন, ঠিক আছে? আপনি যেমন বাইসাইকেল টাইপস নিয়ে যেহেতু ওরা কাজ করছে, তাই হচ্ছে ওরা বিভিন্ন টাইপের বাইসাইকেল নিয়ে এখানে লিখেছে। তো এটাকে আর এই আর্টিকেলটাকে আরো বেটার অপটিমাইজ করা যায় কিভাবে? যেমন এই যে এত বড় একটা প্যারাগ্রাফ লেখা, এটা দেখে কিন্তু আমার পড়তে ইচ্ছা করছে না। এত বড় প্যারাগ্রাফ না লিখে এটাকে যদি বুলেট পয়েন্ট দেওয়া হয়, বা ইভেন এই সেন্টেন্স গুলোকে যদি ভেঙে ভেঙে জাস্ট একটা প্যারাগ্রাফকে কয়েকটা ভাগে ভাগ করা হয়, সেক্ষেত্রে কিন্তু পুরো জিনিসটা ইন্টারেস্টিং থাকে। তো এই যে হেডিং গুলো এবং এরপরে যে সাব হেডিং গুলো থাকে, সেই জিনিসগুলো সাজানোটাই হচ্ছে আপনার আউটলাইনের কাজ। আপনি আউটলাইনের মধ্যে এই জিনিসগুলো ঠিক করবেন যে আপনি কি কি নিয়ে লিখতে যাচ্ছেন। শুধু হেডিং না লিখে এর পাশাপাশি আপনি কি লিখবেন সেটাও আপনি বুলেট পয়েন্টে, যেমন রোড বাইকস। তো আপনি যদি আউটলাইনে দেন যে রোড বাইকস, তারপর এর নিচে আপনি বুলেট করে দিলেন যে আমি রোড বাইকস নিয়ে কি কি লিখবো, ঠিক আছে? যেমন এখানে শুধুমাত্র রোড বাইকস কি সেটা নিয়ে আলোচনা করছে। তো এখন আপনার যদি টার্গেট থাকে যে আপনি রিডারকে আরেকটু বেটার ইনফো দিবেন, সেক্ষেত্রে আপনার ইয়েতে থাকতে পারে যে রোড বাইকস লিখে আপনি নিচে বুলেট পয়েন্টে দিলেন রোড বাইকস, ডেসক্রিপশন, হু ইট ইজ ফর, মানে রোড বাইকসটা মূলত কারা ইউজ করবে, স্পেশাল ফিচার্স, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রোজ এন্ড কনসটা কিন্তু আপনার যে কোনো টাইপের আর্টিকেলে খুব বেশি ইম্পর্টেন্ট। তো এই জিনিসগুলো আপনি আউটলাইনে লিখে দিলেন। তার মানে আপনার মাথায় অলরেডি আছে যে আপনি এই জিনিসগুলো খুঁজতে যাচ্ছেন। একটা রোড বাইক নিয়ে আপনি যখন লিখবেন, তখন রোড বাইকের একটা ডেসক্রিপশন দিবেন, তার ফিচার্স গুলো দিবেন, সেটা প্রোজ এন্ড কনস, কেন ভালো কেন খারাপ, সেই জিনিসগুলো আপনি আলোচনা করবেন। তো এটা আপনি যখন মানে হচ্ছে একটা কন্টেন্টের মানচিত্র টাইপের কিছুটা আর কি। হ্যাঁ হ্যাঁ, কিভাবে কন্টেন্টে সাজিয়ে লিখবেন। জি জি, হ্যাঁ হ্যাঁ, আপনি আপনার কন্টেন্টের মানচিত্র বলতে পারেন, হ্যাঁ, একটা আউটলাইন। তো আউটলাইনটা শুরুতে সেট করার সুবিধাটা হচ্ছে এটাই যে আপনি অলরেডি জানেন আপনি কি কি খুঁজতে যাচ্ছেন। কিন্তু আপনি যখন আর্টিকেল লিখছেন, লেখার সময় যদি আপনি আর্টিকেলে হেডিং সাব হেডিং ঠিক করেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার যেমন আগের সাব হেডিং এর সাথে হয়তো বা এই সাব হেডিংটা নাও মিলতে পারে। তখন আবার মাঝখানে যে মনে হবে যে তাহলে আগের ইনফোটা আরেকটু চেঞ্জ করা দরকার। এতে করে আপনার লেখার সময়টা অনেক বেশি পরিমাণে বেড়ে যাবে। এই হচ্ছে আপনার আউটলাইনের প্রয়োজনীয়তা। আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? একটু ইন্টারাপ্ট করি, আমাকে কি একটু এসইও সম্পর্কে একটু বলা যাবে কাইন্ডলি? এসইও সম্পর্কে ভাই মানে আসলে কি জানতে চাচ্ছেন? এসইও তোমার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এখন এটা ডিসকাশনে তো অনেক কিছুই আসবে। আপনি কোন পার্টটাতে ফোকাস করতে চাচ্ছেন? আপনি কি এতক্ষণ আমাদের সাথে ছিলেন? হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, আচ্ছা, কোয়েশ্চেনটা কে করেছিলেন ভাই? আচ্ছা, ওনাকে মনে হয় শুনতে পাচ্ছি না। আর কারো কোনো কি কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে, এসইও নিয়ে কোয়েশ্চেন করেছিলেন যিনি, আপনি কি আছেন ভাই? আচ্ছা জুবাইর ভাই, একটা প্রশ্ন আছে মনে হয়, মিটের চ্যাটে একটা প্রশ্ন আছে মনে হয়, আচ্ছা, যাবো। জি জি, আমি দেখি দাদা।
হ্যাঁ, কিওয়ার্ড সেট করে কন্টেন্ট লিখলে কি কন্টেন্ট এসইও করা হয়ে যাবে? হ্যাঁ, কিওয়ার্ড সেট করে কন্টেন্ট লিখলে যে সেটা এসইও অপটিমাইজ কন্টেন্ট সেটা বলা যাবে না। ওই যে কারণ আমি যেটা নিয়ে একটু আগে কথা বললাম গুগলের অ্যালগরিদমটা নিয়ে, গুগল কিন্তু ধরতে পারে যে আপনার কন্টেন্টের ইনফোটা কিরকম আছে, আপনার কন্টেন্টের ইনফোটা কি আদৌ ইউজফুল কিনা সেটা কিন্তু গুগল ধরতে পারে। তো সেক্ষেত্রে শুধুমাত্র কিওয়ার্ড থাকলেই যে সেটা আপনার এসইও অপটিমাইজ কন্টেন্ট সেটা কিন্তু বলা যাবে না। আমি কিওয়ার্ড স্টাফিং নিয়েও কিন্তু এখানে কথা বলছিলাম যে আপনি যে কিওয়ার্ড গুলো বসাচ্ছেন সেটা কি ন্যাচারালি বসছে নাকি আপনি জোর করে এক জায়গাতে জাস্ট ঢুকিয়ে দিচ্ছেন, সেটার উপরেও কিন্তু ডিপেন্ড করে যে আপনার আর্টিকেলটা অপটিমাইজ হচ্ছে কি না। শুধুমাত্র কিওয়ার্ড থাকাটাই এখানে ইম্পর্টেন্ট না। এসইও অপটিমাইজ বলতে এখন সেটার আপনার পুরো কোয়ালিটিটাকে আসলে এখন ডিফাইন করা যায়। একটা সময় ছিল যখন এসইও অপটিমাইজ বলতে মূলত কিওয়ার্ডের উপরই আমরা আসলে বেশি ফোকাস করতাম, কিন্তু এখন কিওয়ার্ডের পাশাপাশি বরঞ্চ আপনার হচ্ছে আর্টিকেলের পুরো ওভারঅল কোয়ালিটিটাই এখন ডিপেন্ড করে। বিশেষ করে ইনফো বেস যেসব আর্টিকেল গুলো থাকে মোটামুটি 1000 বা 1200 ওয়ার্ডে, ওখানে আমি যেটা দেখি বেশিরভাগ ক্লায়েন্ট এটা প্রেফার করে যারা হচ্ছে আপনি টোটাল জাস্ট 3বার কিওয়ার্ডটা দিবেন, ইন্ট্রোডাকশনে একবার, বডিতে একবার, কনক্লুশনে একবার। এটা অবশ্যই ক্লায়েন্ট টু ক্লায়েন্ট ভ্যারি করে, একজন এক ভাবে চায়, কিন্তু এখন যেটা আমি দেখছেন যে কিওয়ার্ডটা বরঞ্চ এরকম 3বার মানে জাস্ট 3বার দিতে বলে। এর মানে কি, যাতে করে কিওয়ার্ডটা স্টাফ না দেখায়। তো আপনি যখন কিওয়ার্ডটা বেশি স্টাফ করবেন তখন আবার গুগল এটাকে অনেক সময় এআই বেসড কন্টেন্ট হিসেবে ধরে নেয়, তখন এটাকে র্যাঙ্কিং এর পিছনে পাঠিয়ে দেয়। আশা করি বুঝতে পেরেছেন। এটা ছাড়া আর কারো কি কোনো কোশ্চেন? ক্যান ইউ ডিফাইন এসইও জাস্ট ব্রিফলি? আচ্ছা, আসিফ ভাই মনে কোশ্চেনটা করেছিলেন। আচ্ছা ভাই, এসইও তো বলতে বোঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে গুগল.com এটাই হচ্ছে আপনার একটা সার্চ ইঞ্জিন, ঠিক আছে, গুগল.com। এখন আপনি গুগলে যে আপনি যে কোনো কিছু সার্চ করবেন, সার্চ এসইও বলতে তো আমরা বুঝলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। অপটিমাইজেশন বলতে কি বোঝায়? কোনো কিছুকে টেইলরিং করা, মানে কোনো কিছুর মতো করে সাজিয়ে নেওয়া কোনো কিছু, ঠিক আছে। এখন গুগলের মতো করে আপনি যখন কোনো কিছু সাজাবেন, গুগলের যে কন্টেন্টটা, সেটা হচ্ছে আপনার সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যদিও বলি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কিন্তু আসলে এইটা বলা উচিত গুগল অপটিমাইজেশন, কারণ সার্চ ইঞ্জিন বলতে আমরা এখন শুধুমাত্র গুগলই বুঝি। এখন ইয়াহু বা অন্য কোনো সার্চ ইঞ্জিন কেউ আর সাধারণত ব্যবহার করে না, আমরা গুগল নিয়ে কাজ করে থাকি। তো এখন এই সার্চ ইঞ্জিনে আমি যখন কোনো কিছু সার্চ করব, আমি যেহেতু আগেরটাতে আমি আবার চাই যে বেস্ট বাইসাইকেলস অফ 2021 লিখে আমি সার্চ করলাম, তো এই যে আমি যে জিনিসটা এখানে টাইপ করলাম এটাকে একটা কিওয়ার্ড হিসেবে ধরা যায়, ঠিক আছে। বা এই কিওয়ার্ডটার উপরে বেস করে যে আর্টিকেল গুলো আমার সামনে আসবে, ঠিক আছে, এটা কিভাবে আসছে এটা গুগলে আমাকে বের করে দিচ্ছে। গুগলের যে অ্যালগরিদম, সেই অ্যালগরিদমটা আমার এই কিওয়ার্ডের সাথে রিলেটেড যে কন্টেন্ট গুলো সেগুলো আমার সামনে তুলে ধরছে, ঠিক আছে। তো এই যে আর্টিকেল গুলো আমার সামনে আছে, এই প্রত্যেকটা আর্টিকেল এসইও রিলেটেড এবং এই প্রত্যেকটা আর্টিকেল এসইও অপটিমাইজড, কারণ এসইও অপটিমাইজ দেখি গুগল আমার সামনে এগুলো তুলে ধরছে। তো আপনার আর্টিকেলটা এসইও অপটিমাইজ তখনই হবে যখন সেটা গুগলের অ্যালগরিদমের সাথে ম্যাচ করবে। সেই অ্যালগরিদমটা কি? অ্যালগরিদমটা হচ্ছে সেটা কিওয়ার্ড বেসড হতে হবে, সেটা আপনার আর্টিকেলটা কোয়ালিটিটা মিট করতে হবে, মানে আপ টু দ্য মার্ক কোয়ালিটি হবে, এটা যথেষ্ট পরিমাণে ইনফো প্রোভাইড করবে, এটা কপি পেস্ট হবে না। বিশেষ করে যদি কপি পেস্ট হয় সেক্ষেত্রে একদিকে আপনার আর্টিকেল তো মানে বাদ যাবেই, সেক্ষেত্রে আপনার হচ্ছে যে গুগল আপনার উপর ফাইনও বসাতে পারে আপনি যদি কপি পেস্ট করে কোনো আর্টিকেল বসান, ঠিক আছে। তো আপনার ইনফোটা অথেন্টিক হবে। আপনি কোনো আর্টিকেল থেকে রিরাইট করলেও সেটা সরাসরি মানে একটা আর্টিকেল থেকে আপনি রিরাইট করতে পারবেন না, আপনার মাল্টিপল আর্টিকেল থেকে তথ্য নিতে হবে। তো এই সবগুলো ব্যাপার একত্র করে যখন আপনার আর্টিকেলে পুরো জিনিসটা আপনি মিট করবেন, তখনই আপনার আর্টিকেলটা এসইও অপটিমাইজ হিসেবে আপনি বলতে পারবেন যে এটা সার্চ ইঞ্জিনে র্যাঙ্কিং এর উপরে আসার মতো, ঠিক আছে। অর্থাৎ সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং উপরে যে আর্টিকেলটা আসতে পারবে সেটাকে আমরা এসইও অপটিমাইজ আর্টিকেল বলতে পারি। তো এসইও অপটিমাইজ হওয়ার জন্য এই জিনিসগুলো, যে কিওয়ার্ডটা থাকবে, কোয়ালিটিটা মিট করবে, কপি পেস্ট হবে না, এই জিনিসগুলো থাকতে হবে, তখনই আমরা সেটাকে এসইও অপটিমাইজ আর্টিকেল বলবো। আপনি কি বুঝতে পেরেছেন আশিফ ভাই? অলরাইট, ইউ ওয়েলকাম, থ্যাংক ইউ। আর কি কারো কোনো কোশ্চেন আছে? যদি না থাকে তাহলে আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করবো। এসইও বেস কন্টেন্ট বলতে যেটা আমরা বুঝি মানে হচ্ছে যেখানে একটা কন্ডিশন থাকবে, মানে কন্ডিশন আর্টিকেল যেটা আর কি। তা আমার কথা হচ্ছে আসলে কি টাইপের মানে মেইন কি কন্ডিশন আসলে থাকা উচিত আসলে একটা আর্টিকেল আর কি, কন্টেন্ট বেস আর্টিকেল আর কি। হ্যাঁ, এটা আসলে ভাই মানে অনেক বেশি পরিমাণে জেনারেলাইজ, মানে মোটামুটি আমি একটু আগে যেটা বললাম এটাই এখানে থাকে। এখন এটা আসলে আবার ডিপেন্ড করে আপনার কিওয়ার্ডের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, যেমন আপনি যে কিওয়ার্ডটা সিলেক্ট করে কাজ করতেছেন, তো ওই কিওয়ার্ডটা আপনার এখানে কতবার ইউজ হচ্ছে, কতটুকু স্টাফ হচ্ছে, এবং আপনার আর্টিকেলের ওভারঅল কোয়ালিটি, এই সবকিছু এখানে এসইও এর মধ্যে আসে। এটাকে আমরা জাস্ট একটু মানে কমপ্লিকেট করে চিন্তা করি, কিন্তু পুরো জিনিসটা খুবই সহজ। আপনি জাস্ট যে কোনো একটা টপিকে যখন লিখছেন, এই টপিকটার উপরে যত বেশি পরিমাণে অথেন্টিক ইনফো আপনি প্রোভাইড করতে পারেন সেটাই হচ্ছে আপনার টার্গেট।
এবং এর পাশাপাশি যদি আরো আপনি টেকনিক্যাল ইনফো চান সেক্ষেত্রে আপনারা বেশ কিছু টুলও ইউজ করতে পারেন, যেমন ফ্রেজ এখানে খুব ইউজফুল একটা টুল। ফ্রেজে হচ্ছে আপনি যখন কোনো আর্টিকেল লিখবেন, ফ্রেজে আর্টিকেল লেখার পরে দাঁড়ান আমি একটু পরে দেখাই, ফ্রেজে কোনো আর্টিকেল বসানোর পরে যেটা হয়, ওর ফ্রেজ হচ্ছে আপনাকে টপিকস কোড দেখায়। হ্যাঁ, টপিকস কোডটা বলতে কি বোঝায়? টপিকস কোডটা হচ্ছে আপনার কম্পিটিটর যারা, কম্পিটিটরের সাথে তুলনা করে হেডিং গুলো হচ্ছে আপনার দেখায়, ফ্রেজ দেখায়। ঠিক আছে, ফ্রেজটা কিভাবে ইউজ করতে হবে, আপনার এটার উপরে অনেকগুলো পাবেন, ইউটিউব ভিডিও পাবেন বা অনেক টিউটোরিয়াল পাবেন। তো এখানে হচ্ছে ফ্রেজ যখন আপনাকে দেখাবে যে আপনার এই হেডিং গুলো আপনার কম্পিটিটরের সাথে মিলছে এবং এই হেডিং গুলো আপনার কম্পিটিটরের মধ্যে আছে কিন্তু আপনারটার মধ্যে নাই। ঠিক আছে, তো যত বেশি আপনার হেডিং আপনার কম্পিটিটরের সাথে মিলে এবং এর বেশি ইনফো আপনি প্রোভাইড করতে পারবেন, তত আপনার কম্পিটিটরকে আপনি বিট করতে পারবেন। ঠিক আছে, যেমন এই যে বাইসাইকেল নিয়ে যে কথাটা বলছিলাম, তো এখন বেস্ট বাইসাইকেল অফ 2021, এখন এই বেস্ট বাইসাইকেলস অফ 2021 এর মধ্যে আমি যদি একটা আর্টিকেল লিখি যেটার মধ্যে আমি শুধু বলতেছি যে এই বাইসাইকেল গুলো ভালো, ঠিক আছে, কিন্তু আমি ওটার উপরে যথেষ্ট পরিমাণে অথেন্টিক ইনফো দিলাম না, তখন এটা কিন্তু র্যাঙ্কিং উপরে আসবে না। যেমন এই মুহূর্তে এই সময়টার মধ্যে একটা বেসিক আপনার ক্রাইটেরিয়া হচ্ছে প্রোজ এন্ড কনস। যে কোনো প্রোডাক্টের প্রোজ এন্ড কনস ইনক্লুড করাটা হচ্ছে আপনার মোটামুটি এটা একটা রুলস, আপনার দিতেই হবে। প্রোজ এন্ড কনস না দিলে সেই প্রোডাক্ট রিভিউটা আপনার অতটা অথেন্টিক হয় না। তো আপনি যদি একটা আর্টিকেলের একটা প্রোডাক্ট রিভিউ লিখেন, যেমন এই যে বাইসাইকেল রিভিউ যদি আপনি লিখেন, সেই বাইসাইকেলের প্রোজ এন্ড কনসটা আপনার দেওয়া লাগবে। আবার এই প্রোজ এন্ড কনসটা আপনি কি দিচ্ছেন, অথেন্টিক দিচ্ছেন নাকি জাস্ট মানে একটা ভুল ইনফো দিয়ে দিচ্ছেন, সেটাও কিন্তু এখানে ডিপেন্ড করে। তো আপনার প্রথম কথা হচ্ছে আপনার পুরো ইনফোটা হতে হবে, অথেন্টিক হতে হবে, জিনিসটা আপনার নিজের লেখা হতে হবে, আপনি কপি পেস্ট করা যাবে না। তারপর হচ্ছে আপনার কিওয়ার্ডটা মিলতে হবে, কিওয়ার্ডটা স্টাফ করা যাবে না, আনন্যাচারাল কিওয়ার্ড বসানো যাবে না, যেখানে কিওয়ার্ড বসার কথা না সেখানে ঢুকিয়ে দেওয়া যাবে না। তারপরের কথা হচ্ছে আপনার জি ফাংশন কনসেপ্ট ভিতরে ওইখানে মানে কিওয়ার্ড ইউজ করতে হবে নাকি ওইখানে জাস্ট নরমালি আর কি ফাংশন কনস দিলেই হবে? ওটা নরমালি প্রেজেন্ট কনস গেলেই হয়, ওখানে কিওয়ার্ড বসানো, বা আপনার যদি ন্যাচারালি যদি কিওয়ার্ড আসে সেটা আসলে কোনো সমস্যা নেই, কিন্তু জাস্ট জোর করে কোথাও কিওয়ার্ড বসাবে না, দ্যাটস ইট। আর এছাড়া আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যেটা অনেকেই আর কি জিনিসটা খেয়াল করে না, সেটা হচ্ছে এই যে পিপল অলসো আজকের যে জায়গাটা, এখানে যে কোয়েশ্চেন গুলো থাকে, এই কোয়েশ্চেন গুলো যদি আপনি হেডিং হিসেবে ইউজ করেন, আপনার আর্টিকেলটা র্যাঙ্কিং উপরে আসতে পারছে। এটা কয়জন জানেন আমি জানি না, এই জিনিসগুলো কিন্তু আপনার এখানে এক একটা হেডিং হিসেবে আপনি এখানে কাজ করতে পারবেন। যেমন আপনি আর্টিকেল লিখলেন বেস্ট বাইসাইকেলস অফ 2021, এখানে কিন্তু ইউজুয়ালি যে হোয়াট ইজ দ্য বেস্ট রোড বাইক অফ 2021 আপনি একটা সেকশন কিন্তু এখানে ঢোকাতেই পারেন। তারপরে হোয়াট ইজ দ্য মোস্ট রিলায়েবল বাইসাইকেল, এই যে পিপল অলসো আজকের মানে কি, মানে এই যে এখানে চারটা টার্ম আছে, চারটা কোয়েশ্চেন আছে, এই চারটা কোয়েশ্চেন সবচেয়ে বেশি পরিমাণে গুগলে সার্চ করা হয়েছে। এই বেস্ট বাইসাইকেলের সাথে রিলেটেড এই চারটা কোয়েশ্চেন সবচেয়ে বেশিবার গুগলে সার্চ করা হয়েছে। এখন এই চারটা কোয়েশ্চেন, এই চারটা কিওয়ার্ড যদি আপনার আর্টিকেলে ঢুকে থাকে, অবভিয়াসলি আপনার আর্টিকেলটা র্যাঙ্কিং উপরে আসবে। তাই যখন কোন আর্টিকেল, সেই ক্ষেত্রে ভাই কি এটা কপিরাইট হবে না? না, আপনি তো হুবহু কোশ্চেনটা তো লিখবেন না, আপনি তো অবশ্যই ল্যাঙ্গুয়েজটা পাল্টে দিবেন, আপনাকে রিলেট করতে হবে। যেমন হোয়াট ইজ দ্য বেস্ট রোড বাইক 2021, এখানে কোশ্চেনটা এখানে ছিল, আপনি হয়তো লিখলেন বেস্ট রোড বাইক অফ 2021, ঠিক আছে, বা হোয়াট ইজ দ্য মোস্ট রিলায়েবল বাইসাইকেল অফ 2021, হুবহু তো আপনি কোনো জিনিস তো অবশ্যই লিখবেন না, আপনি ওটাকে রিরাইট করবেন, নিজের মতো করে লিখবেন। ঠিক আছে, তো এইখানে ম্যাচ করতে পারবেন না, আমি যেটা কিওয়ার্ড দিলাম সেটা তো অন্য কেউ ব্যবহার করতে পারে, এরকম হবে? হ্যাঁ, আপনি যেটা লিখছেন সেটার উপর বেস করে আবার নতুন করে এরকম কিওয়ার্ড জেনারেট হবে। আপনারটা যদি র্যাঙ্কিং উপরে যায়, আপনার আর্টিকেলটা যদি এখানে মানে নাম্বার 1 হিসেবে যায়, আপনার উপর বেস করে নতুন কিওয়ার্ড তৈরি হবে। না, আমি বলছি যে আমি যে কিওয়ার্ডটা ব্যবহার করেছি সেটা যদি অন্য কেউ ব্যবহার করে বা অন্য কিছু কিওয়ার্ড তো এটা জেনারেল থাকবেই, সেটা তো আপনার মানে কিওয়ার্ডের উপরে আসলে কোনো কপিরাইট নাই, এটা তো মানে জেনারেল থাকে। যেমন যে বেস্ট বাইসাইকেলস, এখন বেস্ট বাইসাইকেলস আপনি যতবারই আপনার আর্টিকেলে দেখেন না কেন, এই জিনিসকে কপি করলেও মানে কিছু বলার থাকবে না, কারণ বেস্ট বাইসাইকেলস এটা একটা আলাদা কিওয়ার্ড। তো কিওয়ার্ড গুলো তো আসলে কোনো কপিরাইট নেই, এটা সবাই ইউজ করবে। ঠিক আছে, তো কিওয়ার্ডটা আপনি কপি করতে পারেন, কিন্তু ফুল ইয়েটা কপি করবেন না আর কি, মানে ফুল সেন্টেন্সটা কপি করবেন না। আমি যে সেন্টেন্সটা লিখলাম, হ্যাঁ, বা ওখান থেকে একটা আইডিয়া জেনারেট করে আমি লিখলাম, লেখার পরে এখন অন্য কেউ তো আমার ওই আইডিয়া জেনারেট করে একই সেন্টেন্স হয়ে গেল, সেই ক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে আপনারটা যে কপি করছে সে ধরা খাবে, আপনার তো কোনো সমস্যা নেই, আপনি আপনার জায়গায় ঠিক থাকলেও আপনারটা কপি করে যদি নতুন করে কেউ লিখে, যদি সে মানে আপনার হুবহু আপনার তথ্যটা দিয়ে দেয়, সেক্ষেত্রে গুগলের অ্যালগরিদম তার আর্টিকেলটা ধরবে। এখন যদি ধরেন 50 জন একই সেন্টেন্স লিখলো, সেই ক্ষেত্রে কি হবে?
50 জন একই সেন্টেন্স লিখে এবং লিখবেও, কিন্তু ওই 50 জনের তথ্যটা সেম হবে না। 50 জন যে আপনি মনে করেন যে ওই যে বেস বাইসাইকেলের উপর আপনি 50টা আর্টিকেল পাবেন, কিন্তু ওই 50টা আর্টিকেলের তথ্য সেম না। 50টা আর্টিকেলের ভেতরের যে মাল মশলা সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনার র্যাঙ্কিংটা হবে, এসইওটা হবে। বুঝতে পারছেন? ওই যে আপনি যে প্রোজ এন্ড কনস লিখছেন বা হয়তো আপনি কিওয়ার্ডে যে স্টাফ করছেন, সেটা আপনারটা কোয়ালিটি কেমন, আরেকজনেরটা কোয়ালিটি কেমন। আমি 50টা ডিফারেন্ট আর্টিকেল আমি একই রাইটার লিখতে পারি, লিখে আমি 50টা পাবলিশ করতে পারি, কিন্তু র্যাঙ্কিং এ কোনটা আগে আসবে সেটা ডিপেন্ড করবে কিন্তু ভেতরের আপনার কন্টেন্টের উপরে। সেটা কিন্তু শুধুমাত্র কিওয়ার্ডের উপর বেস করে আসবে না। আপনি বেস বাইসাইকেল কিওয়ার্ড অথবা 50 বার ইউজ করলেন আপনার আর্টিকেলে, তারপরেও সেটা র্যাঙ্কিং এর উপরে যাবে না যদি আপনার আর্টিকেলটা একটা কোয়ালিটি আর্টিকেল হয়। বুঝতে পারছেন ব্যাপারগুলো? কন্টেন্ট যদি কপি হয়, কিছুটা যদি কয়েকটা সেন্টেন্স যদি কপি হয়, সেক্ষেত্রে কি কপিরাইট ক্লেম দিবে? আর যদি কপিরাইট ক্লেম দেয় তাহলে কি, মানে কন্টেন্ট কপিরাইট হলে কি হয়? মানে আমরা তো জানি ইউটিউব কপিরাইট হলে ইউটিউব চ্যানেল ব্যান হয়ে যায়। জি, গুগল অ্যালগরিদম, জি গুগল অ্যালগরিদম অনুসারে যদি আপনার এটা কপি পেস্ট হয়, সেক্ষেত্রে আপনার আর্টিকেলটা ইয়ে থেকে নেমে যাবে, গুগল থেকে নেমে যাবে। এবং আপনি যদি একটা ওয়েবসাইট ওনার হন, তাহলে আপনার উপরে গুগলের কপিরাইট অ্যাক্টের উপরে আপনার উপরে চার্জ ফাইন বসবে। ওয়েবসাইটের কোনো ক্ষতি হবে না? হ্যাঁ, ওয়েবসাইটের ক্ষতি হবে, জি সেটাই বলছি। আপনি যদি নিজে ওয়েবসাইট ওনার হয়ে থাকেন এবং আপনার ওয়েবসাইটে যদি কপি পেস্টেড আর্টিকেল পাবলিশ হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা ডাউনও হয়ে যেতে পারে। আপনার গুগলে সার্চ ইঞ্জিনে তো সেটা আসবে না, প্লাস গুগল আপনার উপরে বসাতে পারে, ফাইনও বসাতে পারে। আশা করি বুঝতে পারছেন। আর কি কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, আর যদি কারো কোনো কোশ্চেন না থাকে আমরা এই পর্যায়ে তাহলে ক্লাসটা এখানে শেষ করতে পারি। খালিদ হাসান ভাই বলছিলেন হোমওয়ার্ক। ধন্যবাদ ভাইয়া। জি থ্যাংক ইউ ভাই। এই ধরনের ক্লাসগুলো এগুলো জি ভাই অবশ্যই করবো। নেক্সট ক্লাসগুলো আমরা এসিওর উপরে আরো বেশি পরিমাণে ফোকাস করব। আর হোমওয়ার্ক যাচ্ছে না খালিদ ভাই? ঠিক আছে ভাই, হোমওয়ার্ক আপনাদেরকে জান। আপনাদের হোমওয়ার্ক হচ্ছে এই যে এসিও নিয়ে আমি যা যা বললাম সেটার উপরে একটা 500 ওয়ার্ডের আর্টিকেল আমাকে লিখে দেখান। ঠিক আছে, আমাদের নেক্সট ক্লাসটা বোধহয় সম্ভবত হবে। আমি আমার ইমেল অ্যাড্রেসটা আপনাদেরকে মেসেঞ্জারে দিয়ে দিব। 500 ওয়ার্ডের মধ্যে একটা আজকে ক্লাসে আমরা যা যা আলোচনা করলাম, বিশেষ করে লাস্টের 10-15 মিনিটের মধ্যে এই জিনিসগুলো একটা 500 ওয়ার্ড বা 500 ওয়ার্ড লাগবে না, আপনারা যতটুকু লিখতে পারেন, 500 ওয়ার্ড মিনিটের মধ্যে যতটুকু লিখতে পারেন। ঠিক আছে, লিখে আপনার বেটার হবে ক্লাসের আগের দিন আমাকে দিতে পারলে, তাহলে হচ্ছে যে আমি দেখে আপনাদেরকে আর কি ইনপুট দিতে পারবো এটার উপরে। ঠিক আছে, আপনারা লিখে যদি আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তারপর হচ্ছে এটা নিয়ে আমরা পরে ক্লাসে ডিসকাস করতে পারবো। হ্যাঁ, এটা হলো আরেকটা বেটার হবে, সেটা হচ্ছে ওই যে কন্টেন্ট নিয়ে আমরা কন্টেন্ট নিয়ে আর কি আমরা আলোচনা করতে পারবো যে কোনটা আমাদের সামনে কোয়ালিটি কন্টেন্ট কিভাবে ইনক্লুড করা যায়। এটা হবে তাহলে বেটার। তাহলে আমাদের মেসেঞ্জার চ্যাট গ্রুপে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব এবং টপিকটা আমি ওখানে লিখে দিচ্ছি। কন্টেন্ট কি বাংলায় হবে না ইংলিশে? ইংরেজি ভাই, এটাই অবশ্যই ইংরেজি হবে, কারণ আমরা তো বাংলায় কন্টেন্ট তো এখানে আমার মনে হয় খুব কমই আমরা আসলে লিখে থাকি। তো ইংরেজি লিখতে হবে ভাই। ঠিক আছে, তাহলে আজকের মতো এখানে ক্লাসটা শেষ হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।